কিছু কাছের মানুষের অতি উৎসাহে কয়েক মাস আগে এই ইউটিউবে একটা চ্যানেল করে ফটোগ্রাফি রিলেটেড ডিসকাশন বা টিউটোরিয়াল ভিডিও বানানোর কাজ শুরু করি। 4টা ভিডিও করি এবং তারপরে যেটা জানতাম সেটাই হয়, আমি গায়েব হয়ে যাই। এটা আমি জানতাম যে আমাকে দিয়ে নিয়মিতভাবে এই কাজ করা সম্ভব হবে না। এর পিছনে অনেকগুলো কারণ, আমার কাজ, আমার ফ্যামিলি এবং আমার আলসেমি। তো আমি ফটোগ্রাফিটা আসলে অনেক পুশ করে সময় বের করে আমি করে নেই, কিন্তু এইটা করার সুযোগ হয়তো আমার হবে না, এটা আমি জানতাম। কিন্তু যেটা জানতাম না সেটা হচ্ছে আপনারা এত চমৎকার রেসপন্স করবেন, এত চমৎকার ফিডব্যাক দেবেন এবং এত মানুষ আমার ভিডিও দেখবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। তো একটা লম্বা বিরতি হলেও আমি এখন নতুন একটা জায়গায়, এখানে কয়েক মাস আসি। তো এই স্বল্প সময়ের জন্য আবার অস্থায়ীভাবে ইউটিউবের এই ভিডিও করার নতুন উদ্যমে চেষ্টা, এই সেট আপে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিক হচ্ছে আমি কেন ছবি তুলি, ওয়াই ডু আই ডু ফটোগ্রাফি। এটা আসলে ডিরেক্টলি কোনো ফটোগ্রাফি লেসন বা টিউটোরিয়াল টাইপের ভিডিও না, এটা একটা পডকাস্ট টাইপের একটা ভিডিও হতে যাচ্ছে এবং আমি জাস্ট আজেরা পেঁচাল পারবো আপনাদের সাথে। বাট এটা ইম্পর্ট্যান্ট, এই আজেরা পেঁচাল হইলেও এই প্রশ্নের উত্তরটা জানা, আপনার যদি ফটোগ্রাফিতে আগ্রহ থাকে তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনার নিজেকে দিয়ে জানা খুবই জরুরি। এই প্রশ্নটা আমার মাথায় অনেক আগে থেকে, যখন থেকে ছবি তুলি তখন থেকেই আছে। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড হু ইজ আ ভেরি গুড ল্যান্ডস্কেপ অ্যান্ড অ্যাস্ট্রো ফটোগ্রাফার, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এই সেম প্রশ্নটা, যে আপনি কেন ছবি তোলেন। তো ওখানে অনেক মানুষ অনেক উত্তর দিচ্ছিল এবং এই প্রশ্নের যে কমন 2টা উত্তর আছে, সেই 2টা উত্তরের একটাও আমার সাথে যাচ্ছে না। প্রথম উত্তর হচ্ছে আমি ছবি তুলি কারণ এটা আমার পেশা, আমি ফটো জার্নালিস্ট, আমি ইভেন্ট ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার, হোয়াটএভার, এটা আমার পেশা, এই জন্য আমি ছবি তুলি। আর দ্বিতীয় উত্তর হচ্ছে এটা আমার শখ, আমার অবসর সময়ে এটা করতে আমার ভালো লাগে, এই জন্য আমি ছবি তুলি। এখন এটা আমার পেশা না, আমার নিজের ক্ষেত্রে যদি বলি এটা আমার পেশা না, আমার এটা চাকরি আছে লম্বা সময় ধরে, ওটাতেই আমার যথেষ্ট ব্যস্ততা যায় এবং ওটা দিয়ে আমার জীবিকা চলে আসে। তো পেশা না তাহলে শখ, হবি? তাও না, কারণ হচ্ছে অলমোস্ট শুরু থেকেই এটা আমার কাছে শখের চেয়ে একটু বেশি, এটাতে আমি যে এমফাসিসটা দেই, যে গুরুত্বটা দেই, সেটা শখের চেয়ে একটু বেশি। তাহলে সে প্রশ্নটা রয়েই যায় যে আমি কেন ছবি তুলি। এই প্রশ্নের উত্তরটা দেব আমার এই ফটোগ্রাফি নিয়ে আমার যে গল্পটা, সেই গল্পটা বলে। এই গল্পটার 3টা চ্যাপ্টার, আমি চ্যাপ্টার ওয়াইজ আপনাদেরকে এই গল্পটা সংক্ষেপে বলার চেষ্টা করব এবং আশা করি এর মাধ্যমে আমি ডিফাইন করতে পারবো যে আমি কেন ছবি তুলি। তো গল্পের চ্যাপ্টার 1, গল্পটা শুরু হয় 2012 সালে। এর আগে যতই টুকটাক আবোল তাবোল ডিভাইস দিয়ে ছবি তুলতাম, ফোন হোক বা পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা হোক, বাট 2012 সালে আমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনি প্রথম। খুবই এন্ট্রি লেভেল একটা ক্যামেরা, ক্যানন 1100D, সাথে এন্ট্রি লেভেল 2টা লেন্স দিয়ে আমার যাত্রাটা শুরু হয়। এবং কোনো ওইরকম জ্ঞান ছাড়া এবং কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষারও সুযোগ আমার হয় নাই। তো এরকম ইউটিউব টিউটোরিয়াল, ভ্লগস, আর্টিকেলস এগুলা দেখে দেখে টুকটাক শেখা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে শেখার গুরুত্বটার চেয়ে ছবি তোলার আনন্দটা নেওয়ার চেষ্টা করা। এভাবেই আমার যাত্রাটা শুরু হয় এবং আমি আনন্দটা পাই, শুরু থেকেই পাই। 2014 সালের দিকে আমার মোটামুটি একটা রিকগনিশন চলে আসে। কিছু মানুষ, বাংলাদেশে বিশেষ করে যারা ফটোগ্রাফির সাথে জড়িত, এরকম কিছু মানুষ আমাকে ধীরে ধীরে চিনতে শুরু করে এবং সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে লাইক পাই, শেয়ার পাই, কমেন্ট পাই। তো এইটা দিয়ে আমি আমার কেন ছবি তুলি সেটা পার্শিয়ালি ডিফাইন করা যায়। কারণ হচ্ছে আমি অকপটে স্বীকার করতে রাজি আছি যে আমার লাইক পেতে ভালো লাগে, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। শিল্পের রিকগনিশন নিয়ে আমার কোনো দ্বিধা নেই, এই বিষয়ে আমরা বিস্তারিত পরে আবার কথা বলবো। কিন্তু আমার লাইক পেতে ভালো লাগে, আমার আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, আপনারা যে শেয়ার দেন সেটাও আমি মাঝে মধ্যে দেখি। কারণ হচ্ছে ওই শেয়ারে কেউ কেউ খুব চমৎকার ক্যাপশন দেয়, যে ক্যাপশনটা আমার ওই ছবির জন্য আমার নিজের মাথায় আসে নাই। তো আমার এই রিকগনিশনটা ভালো লাগে। তাহলে কি আমি এই সোশ্যাল মিডিয়া রিকগনিশনের জন্য আমি ছবি তুলি? আমার তো মনে হয় না, কিন্তু এটা আমার মনে হলে হবে না, এটা আমাকে নিজেকে দিয়ে ডিফাইন করতে হবে। এটার
ফিলোসফিক্যাল আসপেক্টে ডিফাইন করতে হবে, কারণ দিন শেষে এটা একটা আর্ট ফর্ম। তো সে ডেফিনেশনটা ডিফাইন করার সুযোগটা আমি পেয়ে যাই খুব শীঘ্রই 2016 সালের নভেম্বর মাসে। ততদিন আমি বেশ তোড়জোড় নিয়ে ছবি তুলছি চাকরির পাশাপাশি, এবং মাঝে মধ্যে আমার চাকরি ছেড়ে দেওয়ার উদ্দেশ্য জেগেছে মনের মধ্যে লম্বা সময় ধরেই ইনফ্যাক্ট। কিন্তু আসলে একটা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারের জন্য অপরচুনিটিস খুব বেশি নাই, বিশেষ করে আমার মতো যার একটা স্টেডি ইনকাম সোর্সটা আগে। তো সেই সাহসটা করে সেই চ্যালেঞ্জটা নেওয়ার আর সুযোগ কখনো হয় নাই। সো আমি চাকরির পাশাপাশি ছবি তুলে গেছি, বাট 2016 সাল আসতে আসতে ব্যাপারটা বেশ বড় আকার ধারণ করে নিয়েছে। 2016 সালের নভেম্বর মাসে দুপুরবেলা, শুক্রবার দিন দুপুরবেলা মিরপুর সনি সিনেমা হলের নিচে আমি আমার ক্যামেরা ব্যাগটা নিয়ে বসে আছি। ওইখানে একটা আপু আমার কাছ থেকে একটা লেন্স নিছিল, সেই লেন্সটা ফেরত দিল আমাকে। আমি লেন্সটা ব্যাগে নিলাম, ব্যাগে নিয়ে রিক্সায় করে মিরপুর 2 থেকে মিরপুর 10-এ ফেরত আসছি। তো ওই আমলের ফটোগ্রাফার যারা বিশেষ করে, তারা সম্ভবত একটা আঁচ করতে পারতেছেন যে কথাটা কই যাচ্ছে, গল্পটা কোন দিকে যাচ্ছে। মিরপুর বাংলা কলেজের সামনে রাস্তায় কিছু গাড়ি আছে, মোটামুটি ফাঁকা। আমার পাশে 2টা বাইক চলে আসে, একটা বাইকে 2জন মানুষ চলে আসে, এবং আমি আই ওয়াজ সো নাইভ যে আমি বেশ ক্যাজুয়ালি আমার কোলের উপরে ব্যাগটা নিয়ে, কোনো স্ট্র্যাপ না করেই আমি জাস্ট ক্যাজুয়ালি ব্যাগটা নিয়ে বসে আছি, এবং যেটা আপনারা ধারণা করছেন তাই হয়, স্ন্যাচ অ্যান্ড গ্র্যাব ব্যাগটা ছো মেরে নিয়ে চলে যায়। আমার আসলে ওইটাকে ঠেকানোর মতো অ্যাজ আই সেড যে আমি কোনোভাবেই স্ট্র্যাপও করি নাই, এবং আমি ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট আমি বুঝিই নাই কী হচ্ছে, আমি হতভম্ব হয়ে বসে আছি 4-5 সেকেন্ড। এভাবে আমার এন্টায়ার ক্যামেরা সেট আপ, যার মধ্যে ততদিনে আমি নতুন একটা বডি ইউজ করি, নতুন বলতে ক্যানন 70D, 4টা লেন্স, একটা অ্যাকশন ক্যামেরা, একটা ম্যাকবুক প্রো, আর 2টা হার্ড ডিস্ক, যার মধ্যে আমার সব ছবি। আপনারা অনেকেই কমেন্টে বলবেন যে আমি একটা গাধা, যে আমি সব এইভাবে একটা ব্যাগে নিয়ে আমি এভাবে বের হয়েছি। আসলে আমি আমার চাকরির কারণে আমাকে প্রচুর মুভ করতে হয়, তো আমি এই প্র্যাকটিসটা নিজের মধ্যে সবসময় রাখছি যে আমি পুরো সেট আপটা নিয়েই ঘুরি, যাতে আমার কোনো অপরচুনিটিস কখনো মিস না হয়। এবং সেটার জন্য আমাকে সাফার করতে হলো। আমার এন্টায়ার সেট আপ, আমার সব নিয়ে তারা চলে গেল, ইনক্লুডিং অল মাই ব্যাকআপস। আমার কোনো ব্যাকআপ ছিল না। এই যে 2012 থেকে 2016 পর্যন্ত আমার হাতে আর কোনো ব্যাকআপ ছবি থাকলো না, শুধুমাত্র ফ্লিকারের কিছু ছবি ছাড়া। কিছুক্ষণের মধ্যে আমি টের পেলাম যে এটা হয়তো আমি আর পাবো না। তো এই ধাক্কাটা সামলানোর জন্য প্রথমেই যেহেতু বললাম যে ফিলসফি দিয়ে ডিফাইন করা, এখানে একটা ফিলসফির এক্সাম্পল নিয়ে আসি। ফিলসফি এমন একটা জিনিস যেটা আপনি পড়বেন, বুঝবেন, কিন্তু জীবনে ওইটাকে আয়ত্ত করা বা কোনো একটা ওই রকম ক্রাইসিস মোমেন্টে একটা ফিলসফি দিয়ে জীবনকে চালানো বেশ ডিফিকাল্ট। ততদিনে আমি একটা ফিলসফিতে খুব বিশ্বাস করি, আমার রুমে ওইটা লাগানোও ছিল। এটা হচ্ছে জালালউদ্দিন রুমির একটা কথাটা আমি এক্স্যাক্টলি হয়তো বলতে পারছি না এখন। কথাটা কিছুটা এরকম দাঁড়ায় যে, ডু নট লেট লিটল স্টুপিড থিংস টু রুইন ইয়োর হ্যাপিনেস। তো এই ফিলসফিটা বুঝতে হলে ফালতু এবং ছোটোখাটো ফালতু জিনিস নিয়ে আপনি আপনার সুখ নষ্ট করবেন না, এটাই রাইট, খুব সহজ কথা। বাট তারপরেও ফিলসফিটাকে আর একটু ডিফাইন করা দরকার। লিটল স্টুপিড থিংস বলতে আসলে কি বোঝাচ্ছে, এটা যদি জানি তাহলে আমি ফিলসফিটা ডিফাইন করতে পারবো। সমস্যা হচ্ছে দুনিয়ায় অনেক কিছুই লিটল স্টুপিড থিংস, মোস্ট অফ দ্য থিংস আর লিটল স্টুপিড থিংস, রাইট? So I need to define what are the big important things, then I know rest everything is little stupid things, right? So আমি ডিফাইন করলাম যে আমার শরীর স্বাস্থ্য, আমার পরিবারের স্বাস্থ্য, আমার নিজের এবং আমার পরিবারের বড় রকমের কোনো পরিস্থিতির পরিবর্তন আসে, এমন কোনো দুর্ঘটনা বা আর্থিক সংকট, এবং আমার খুব কাছের কিছু বন্ধুবান্ধব, এদের কোনো সংকট, এইগুলা হচ্ছে আমার কাছে বিগ ইম্পর্টেন্ট থিংস। বাকি সব কিছুই স্মল স্টুপিড থিংস। সো বাই ডেফিনেশন, আমার এই ডেফিনেশনের মধ্যেই এটা পড়ে যে আমার এই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা বিগ ইম্পর্টেন্ট থিং না, যদিও এটা অনেক বড় একটা ব্যাপার, বাট ওই ডেফিনেশন অনুযায়ী এটা আমার কাছে বিগ ইম্পর্টেন্ট থিং না। সো আই শুড নট রুইন মাই হ্যাপিনেস ফর দিস। এখন এটা বললেই হইল
মজার ব্যাপার হচ্ছে আমি একটা গলা শুকায় গেছে, তখন দৌড়াদৌড়ি করতেছি, এর ওরে ফোন দিচ্ছি, চিল্লাচিল্লি করতেছি। তো একটা কোকের বোতল নিয়ে গলাটা ভিজায়ে এই ফিলোসফিটা আমি মনে করলাম এবং আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। কিভাবে আমি জানি না। আমি সিদ্ধান্ত নিলাম যে নেক্সট 1 মাস আমি কাউকে এই ঘটনাটা বলবো না, যাতে আমি একটা হিলিং টাইম পাই। মানে বললে তো আসলে এই মোমেন্টটা রিলিভ করা হবে, নতুন করে আবার এই কথাটা বলা হবে, এই ঘটনাটা মনে করা হবে। সো 1টা মাস আমি হিলিং পিরিয়ড নিলাম। যখন আমি এই কথাটা কাউকে বলবো না, ততদিনে আমি নিজেকে, এই মনটাকে আর একটু শক্ত করে ফেলবো। দ্যাটস দি এন্ড অফ চ্যাপ্টার 1। নাও চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 খুবই ছোট। 2017 থেকে 2020 এই সময়কালে আমার কাছে কোনো ক্যামেরা ছিল না। হ্যাঁ, ফোন ছিল আর একটা অ্যাকশন ক্যাম ছিল, খুব সস্তা একটা অ্যাকশন ক্যাম ছিল। আমি আসলে সত্যি বলতে ওই ঘটনার পরে আমার তো ফটোগ্রাফি থেকে কোনো আয় রোজগার নাই। আমি আমার চাকরির যে উপরি বাঁচানো টাকা, সেটা দিয়ে ধীরে ধীরে আমার ওই অ্যাসেটগুলা করা। তো হঠাৎ করে একটা এন্ট্রি লেভেল সেটআপে যাইতে গেলেও লাখখানেক টাকা যায়। তো ওই টাকাটা হঠাৎ করে খরচ করাটা জাস্টিফাই করতে পারতেছিলাম না এবং ভাবলাম যে একটু সময় নেই, ধীরে ধীরে হবে। এই ধীরে ধীরে করতে করতে 2017 থেকে 2020 জীবনে অনেক কিছু ঘটে গেল, কিন্তু ক্যামেরা আর কেনা হলো না। এমন না যে আমি ফটোগ্রাফি থেকে একদম বাইরে চলে গেছি। আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখি, আমার ইউটিউবের সাজেশন লিস্টে এগুলাই আসে। আমি মানুষের ছবি দেখি, ফটোগ্রাফি কমিউনিটিতে আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সাথে আমি গল্প করি, কিন্তু ওই রকমভাবে আমি আর ছবি তুলি না। এভাবে চলল 2020 পর্যন্ত। নাও কামস চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 শুরু 2020, কোভিড-19। এমন একটা সময় যখন দুনিয়ার প্রায় সব মানুষের মধ্যেই কিছু আমূল পরিবর্তন এসেছে, কিছু চিন্তার পরিবর্তন এসেছে। তো আমি তখন ঢাকায়, লকডাউন, প্রথম লকডাউনটা প্রায় শেষ। প্রায় শেষ না, শেষ। কিন্তু তখনও ওইভাবে আসলে শিথিল হয় নাই, মানুষজন বাইরে খুব কমই যায়। একদিন সকালবেলা থেকে আমার খুব মন খারাপ। আমি আমার অফিস কম্পাউন্ডের মতোই একটা জায়গায় লম্বা সময় ধরে কাটাই। তো একদিন আমার প্রচণ্ড মন খারাপ সকাল থেকে। আমি সাধারণত মন খারাপ হলে আমি মুভি দেখি বা ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি বা কিছু একটা করে আমি ওই ব্যাপারটা থেকে বের হয়ে আসি। ওই দিন কিছুতেই কাজ করতেছিল না। দুপুরবেলা হঠাৎ করে আমার মনে হইল যে আমার তো একটা সহজ সমাধান ছিল মন খারাপ দূর করার জন্য। আমার একটা ক্যামেরা ছিল। আমি চাইলে ওই ক্যামেরাটা নিয়ে কোথাও চলে যেতাম এবং আমি ছবি তুলতাম। আমার মন ভালো হয়ে যেত। তো তখন ওই কি আছে জীবনে টাইপের একটা ভাইব চলতেছে না, কোভিড-19 সময় বাঁচি না মরি। তখন জাস্ট মনে হলো যে আমার একটা ক্যামেরা নাই কেন? আই শুড হ্যাভ আ ক্যামেরা। এটা কি খুব বেশি কিছু আসলে? দুনিয়ায় এত কিছু হচ্ছে, আমি এত কিছু করতেছি, নিজের ডিসেন্ট একটা কামাই রোজগার আছে, আমি একটা ক্যামেরা কিনতে পারবো না? তখন ক্যামেরা হাউসের ফাহিম ভাই, বসুন্ধরা ক্যামেরা হাউসের ফাহিম ভাইকে একটা ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই, আমার একটা ক্যামেরা লাগবে, একটা এন্ট্রি লেভেল ক্যামেরা, বাজেট 50,000। আমি আজকে কিছুক্ষণ পরে এসে ক্যামেরাটা আপনার কাছে নিয়ে যাব। আমার কাছে ক্যাশ টাকাও নাই, আমি কার্ডে ইএমআই করে পে করবো। ফাহিম ভাই বললো আচ্ছা ঠিক আছে ভাই, আসেন, 50-এ হবে না, 54-55 লাগবে, আমি আপনাকে একটা সনি আলফা 6000 ক্যামেরা দিচ্ছি। এর আগে আমি ক্যানন সিস্টেম ইউজ করতাম, আমি সনি সিস্টেম বুঝি না, মিররলেস ক্যামেরা বুঝি না, আলফা 6000 কেমন ক্যামেরা তাও বুঝি না। এবং সাধারণত একটা ক্যামেরা কেনার আগে মানুষ অনেক রিসার্চ করে, ইউটিউবে ঘাটাঘাটি করে, কম্প্যারিজন ভিডিও দেখে। আমি কিচ্ছু না করে আধা ঘন্টা পরে আমি বসুন্ধরায় চলে গেলাম। ফাইন ভাই আমাকে আলফা 6000 কিট লেন্স সহ ধরায় দিল। সেট আপটা নিয়ে রুমে এসে চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে বিকালে, ঠিক আগে আগে চলে গেলাম হচ্ছে পূর্বাচলে। তখন ঢাকার কাছাকাছি পূর্বাচলে একটা জায়গা যেখানে অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপ বা নেচারের ছবি তোলা যায়। তো জলসিঁড়ি প্রজেক্টের দিকে যেতে যে রাস্তাটা, সে রাস্তার পাশে একটা জায়গায় র্যান্ডমলি আর কি, একটা জায়গায় অনেক জায়গা জুড়ে একটা বিলের মতো, কোমর বা হাঁটু পানি পর্যন্ত জমে আছে এরকম একটা জায়গা, আর দূরে একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। সানসেট একটু পরে হবে। আর রাস্তার পাশে কেউ একজন বিল্ডিং করার জন্য একটা ফ্রেম করে রাখছে, জাস্ট বিল্ডিংয়ের ফ্রেম, কোনো ওয়াল নাই। তো আমি হচ্ছে ওই হাঁটু পানিতে নেমে ট্রাইপডে আমার ক্যামেরাটা বসায়, লং এক্সপোজার শট নেওয়ার জন্য ক্যামেরাটা বসায়, ওয়্যারলেসলি ফোনে কানেক্ট করে ওই যে বিল্ডিংয়ের যে ফ্রেম, ওই ফ্রেমে আমি জাস্ট পা ঝুলায় বসে আছি। বসে আমি ওই ওয়্যারলেসলি ক্লিক করতেছি আর একটা করে ছবি নিচ্ছি, চেক করতেছি, কম্পোজিশন চেক করতেছি। এভাবে নেক্সট 1 ঘন্টা, সন্ধ্যা হয়ে ব্লু আওয়ারটা শেষ হয়ে, টয়লাইটটা শেষ হয়ে অন্ধকার নামা পর্যন্ত আমি ওখানে বসা। এবং ওই যে আমি মন খারাপ, আজকে দিনে আমার প্রচণ্ড মন খারাপ নিয়ে আমি বসেছিলাম, আর এই যে গত যে 1 ঘন্টা, কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমার শুধু মন ভালো হয় নাই,
আমি চমৎকার একটা সন্ধ্যা কাটাইছি, চমৎকার একটা সময় কাটাইছি এবং তখন আমার মনে আর কোনো সন্দেহ ছিল না যে আমি কেন ছবি তুলি। হ্যাঁ, আমার লাইক পেতে ভালো লাগে, আমার শেয়ার পেতে ভালো লাগে, বন্ধুরা বাহবা দিলে ভালো লাগে, কখনো যদি এখান থেকে টাকা পয়সা আসে সেটাও ভালো লাগবে। কিন্তু আসলে আমি ছবি তুলি কারণ আমার ছবি তুলতে ভালো লাগে। এটা মানুষ, একটা অ্যাডাল্ট স্পেশালি একটা অ্যাডাল্ট পুরুষের জন্য আমাদের অনেক ঝামেলা থাকে লাইফে। না চাইলেও অনেক প্যারা চলে আসে, অনেক টেনশন চলে আসে। এই টাকা পয়সা, লেনদেন, হাবি-জাবি, অনেক দায়িত্ব, অনেক চিন্তা, এগুলো অনেক সময় মাথায় বসে যায়। আপনি চাইলেও বের হতে পারবেন না, এই চিন্তা থেকে বের হতে পারবেন না। সবার একটা এসকেপ জোন লাগে। কেউ বই পড়ে, কেউ খেলাধুলা করে, কেউ ধর্মচর্চা করে। ফটোগ্রাফি হচ্ছে আমার জন্য এসকেপ জোন। এটা অনেকটা একটা ট্রিপের মতো, ঠিক ট্রিপ না বাট অনেকটা ট্রিপের মতো। মানে অনেকে থাকে না যে বিভিন্ন রকমের ড্রাগস নিয়ে ট্রিপ নেয়, ওরকম একটা ব্যাপার। আমি যখন আমার আমার মনের ভেতরে, আমার মাথার ভেতরে যাই চলুক, আমি যখন আমার ক্যামেরাটা নিয়ে বাইরে বের হয়ে যাই এবং আমি যখন ছবি তুলি, তখন আমি একটা টোটাল একটা ডিফারেন্ট জোনে চলে যাই। যে এই যে বাজে চিন্তাগুলো থেকে আমি বের হতে পারছিলাম না, ওগুলো থেকে আমি স্মুথলি বের হয়ে চলে এসে আমি একটা চমৎকার একটা জোনে যাই। এবং এটার জন্য যে আমাকে পাহাড় পর্বত ঘুরে বেড়াইতে হবে, সুন্দর জায়গা বা আমাকে সুন্দর ছবি তুলতে হবে তাও না। আমি আমার ঘরে বসে আমি অসংখ্য ছবি তুলি। আমার বারান্দা থেকে, আমার ছাদের থেকে ছবি না তুললে আমি ক্যামেরাটা হাতে নিয়ে ঘুরি, সেম ফ্রেম বছরের পর বছর। কারণ এটা আমার কাছে একটা রিচুয়ালের মতো। এটা করলে আমার মন ভালো হয়, আমার ভালো লাগে। আমার তো মনে হয় আমার শরীরও ভালো থাকে। তো এটা হচ্ছে আমি নিজেকে দিয়ে ডিফাইন করলাম যে আমি কেন ছবি তুলি। তো আপনারা এই যে আজাইরা প্যাচাল পডকাস্ট টাইপের এটা কেন শুনলেন? প্রথমত এটা গল্প শুনলেন, জীবনের গল্প, একটা ফটোগ্রাফার, ছোটোখাটো একটা ফটোগ্রাফারের জীবনের গল্প শুনলেন। সেখানে ট্র্যাজেডি আছে, সাসপেন্স আছে, থ্রিল আছে এবং ফাইনালি কামব্যাক আছে। আর এখান থেকে আপনার যদি ফটোগ্রাফিতে আসলেই আগ্রহ থাকে, তাহলে আপনি নিজেকে দিয়ে ডিফাইন করার চেষ্টা করেন যে আপনি কেন ছবি তোলেন। হোয়াই ডু ইউ ডু ফটোগ্রাফি? থ্যাংক ইউ।